বন্ধুরা, এবার ভারত উপযুক্ত শিক্ষা পেল, বাংলাদেশকে রাস্তা দেখালো নেপাল। এবার নেপালের পথে বাংলাদেশকে হাঁটতে হবে। বন্ধুরা, যেমনটা জানেন 1971 সালে যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি নিরস্ত্রদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, তারা সে সময় গণহত্যা শুরু করেছিল এবং আমাদের মা বোনদের ধরে নিয়ে গিয়েছিল। তখন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, নিজের স্বাধীনতা অর্জন করার জন্য, নিজের মান ইজ্জত রক্ষা করার জন্য যখন বীর বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল, তখন বাংলাদেশের মানুষের হাতে তেমনভাবে কোনো অস্ত্র ছিল না। 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। রক্ত দিয়ে কেনা এই স্বাধীনতা, আমাদের পূর্বপুরুষরা এত আত্মত্যাগ, তারা এই স্বাধীনতা আমাদের এজন্য দিয়ে যায়নি যে ভারতের মতো দেশ বাংলাদেশকে আক্রমণ করবে আর বাংলাদেশের সার্বভৌমত্ব তারা লঙ্ঘন করে জায়গা দখল করে নিবে আর আমরা চেয়ে চেয়ে দেখব, এমন পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বীর জাতি নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে। তারপর সার্বভৌমত্বের ক্ষেত্রে ভারতকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। দল মত যার যার জায়গায়। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা সকলেই এক। প্রয়োজন পড়লে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের পদক্ষেপে বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়বে। আমরা সবাই ঝাঁপিয়ে পড়তে রাজি আছি। তবে প্রশ্নটি হচ্ছে, আমরা তো সিদ্ধান্ত নিলাম ঝাঁপিয়ে পড়ব, তবে আমাদের যারা ঝাঁপিয়ে পড়তে বলছেন তাদের আসলে উদ্দেশ্যটা কি? তারা কি দেশপ্রেম থেকে এমনটা করছেন নাকি রাজনৈতিক ফায়দার জন্য? আর যদি তারা দেশপ্রেম থেকে এমনটা করেন, তাহলে দেশপ্রেমের যে দৃষ্টান্ত সেটা আসলে কোথায়? বন্ধুরা, যদি আপনারা ভালোভাবে নেপাল আর ভারতের মানচিত্রের দিকে তাকান, তাহলে বিষয়টি ভালো মতো বুঝতে পারবেন যে ভারত 3 দিক থেকে শুধু নেপালকে ঘিরে রাখেনি। এই নেপালের কিন্তু কোনো ধরনের সমুদ্র বন্দর নেই। এই নেপালের জনসংখ্যাও হিন্দু আর ভারতের জনসংখ্যাও হিন্দু। এমন একটি পরিস্থিতির মধ্যে ভারতের বিরুদ্ধে সোচ্চার হওয়া বা বড় ধরনের পদক্ষেপ নেওয়া শুধুমাত্র চ্যালেঞ্জিং বিষয় নয়, এটি একটি মারাত্মক সিদ্ধান্ত বটে। দেখুন, কয়েক বছর আগে ভারত নেপালের কালাদান জায়গা দখল করতে চেয়েছিল, তখন কিন্তু নেপালের জনগণ ভারতের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল। তারা স্লোগান দিয়েছিল ব্যাক অফ ইন্ডিয়া। জনগণের এই পালস কিন্তু বুঝতে পেরেছিল নেপালের রাজনীতিবিদরা, যার কারণে সকল রাজনীতিবিদের একটাই চাওয়া ছিল যে কৌশলগতভাবে ভারতকে কিভাবে মোকাবেলা করা যায়। আর এর একমাত্র পথ ছিল চায়না। দেখুন, চীন হচ্ছে একটি সুপার পাওয়ার যে কিনা ভারতের মতো মেজর পাওয়ারকে মোকাবেলা করতে পারবে, যার কারণে নেপালের রাজনীতিতে ক্ষমতার পরিবর্তন এসেছে এবং ক্ষমতার পরিবর্তন হয়েছে। পুরনো গেছে, নতুন এসেছে। তবে চীনকে কেন্দ্র করে যে নীতি এবং সম্পর্ক গভীর করার যে প্রক্রিয়া, সেটা কখনোই কিন্তু তারা বাতিল করেনি, বরঞ্চ আরও শক্তিশালী করেছে। যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসেছেন ডোনাল্ড ট্রাম্প, ভারতের ভেতরে বৈঠক করেছেন, তারপর বৈঠক শেষে নেপালে যাবেন নেপালকে ধমক দেওয়ার জন্য যে চীন থেকে দূরে থাকো। এমত অবস্থায় নেপালের মতো দেশ সামরিক দিক থেকে বাংলাদেশের থেকে 5 থেকে 7 গুণ পিছিয়ে রয়েছে। আর এরকম দেশ ভারতের চোখ রাঙানি না দেখে চীনের সাথে সম্পর্ক করেছে। চীনের যে বেল্ট প্রকল্প রয়েছে সেখানে যুক্ত হওয়ার জন্য তারা আনুষ্ঠানিকভাবে চুক্তি করেছে। $225 মিলিয়ন খরচ করে নেপালের পোখরা নামক যে জায়গা রয়েছে, যেটা ভারত সীমান্ত থেকে খুব একটা বেশি দূরে নয়, সেখানে একটি বিমানবন্দর তৈরি করছে চীন। এই বিমানবন্দরের ব্যবসায়িক উদ্দেশ্যের কোনো ভ্যালু নেই, সেটা সম্পূর্ণভাবে ফেল করবে, কারণ ভারত তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি। সুতরাং এই বিমানবন্দরে আন্তর্জাতিক কোনো বিমান ওঠানামা করবে না। কিন্তু তারপরও নেপাল এই প্রকল্প বাস্তবায়ন করছে। সম্পূর্ণভাবে এটা একটি সামরিক প্রকল্প। বর্তমান পৃথিবীতে চীন একমাত্র সুপার পাওয়ার যারা ভারতের বিরুদ্ধে চোখ বন্ধ করে যে কোনো দেশকে সামরিক এবং আর্থিক সহায়তা দিবে। আর চীন কোনো ধরনের প্রশ্ন করবে না যে তোমাদেরকে কেন দেব। আর এর জন্য নিজের দেশের স্বার্থ সবার আগে রেখে নেপাল ভারত এবং আমেরিকাকে উপেক্ষা করে সরাসরি চীনের যে ক্যারিন ভূখণ্ড রয়েছে সেখান থেকে বুলেট ট্রেনের মাধ্যমে তাদের দেশের যে অঞ্চল রয়েছে সেগুলোতে যোগাযোগ স্থাপন করছে। দেখুন, কোনো যুদ্ধে আপনি ঝাঁপিয়ে পড়লেন, নিজের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনি ঝাঁপিয়ে পড়লেন, তবে এই জায়গায় আপনাকে বুঝতে হবে নিজের যুদ্ধটা করার জন্য লজিস্টিক সাপ্লাই এবং অস্ত্রের সাপ্লাই আপনাকে দীর্ঘ সময় ধরে পেতে হবে। আর বাংলাদেশের উৎপাদন ব্যবস্থায় এই দীর্ঘ সাপ্লাই দেওয়া এখনো পর্যন্ত কিন্তু সক্ষমতা নেই। এক্ষেত্রে কি পয়েন্ট এবং বড় যোগানদাতা হতে পারে চায়না। বিষয়টি নিশ্চিত করার জন্য চীনের মূল ভূখণ্ড থেকে মায়ানমারের ভেতর দিয়ে আমাদের আনোয়ারা উপজেলা মানে কর্ণফুলী যে টানেল রয়েছে তার মাধ্যমে ঢাকার সাথে সরাসরি সম্পর্ক স্থাপনের জন্য চীনের বিআই প্রকল্প ছিল, যে কাজটাও কিন্তু অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো ঢাকঢোল পিটিয়ে খবর করে কর্ণফুলী টানেল হচ্ছে একটি অলাভজনক প্রকল্প। আরে ভাই, বুঝতে হবে এটা একটি সামরিক প্রকল্প।
এটা আবার অলাভজনক কি? এটি হচ্ছে দেশের নিরাপত্তা। কর্ণফুলীর উপর যে কোনো যুদ্ধের সময় প্রথমে কিন্তু ভারত উড়িয়ে দেবে, তবে পানির নিচে যে টানেল রয়েছে সেটা কিন্তু উড়িয়ে দিতে পারবে না। এই টানেলের মাধ্যমে চীন থেকে সকল সাপ্লাই যাতে মায়ানমারের ভূখণ্ড থেকে নিশ্চিতভাবে প্রেরণ করা যায়, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই এই টানেলটিকে তৈরি করেছে চীন। এই প্রকল্পটি চায়নার ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এভাবে প্রস্তুত করা হয়েছে যাতে ভবিষ্যতে চীন থেকে অস্ত্র সাপ্লাই দেওয়ার জন্য এই টানেলটিকে ব্যবহার করা যায়। দেখুন, এটি একটি কৌশলগত প্রকল্প, সুতরাং লাভ লসের হিসাব করলে কিন্তু হবে না। দেখুন, আমাদের ডাক দেওয়া হচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য, তবে যুদ্ধে যাওয়ার জন্য যে লজিস্টিক সাপোর্ট দিবে চীন, তার সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্র যারা ভারতের কথায় উঠে বসে তাদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা হয়েছে, আর এদিকে চীনের সাথে সম্পর্ক করা হয়েছে খারাপ। গত জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী চীন বাংলাদেশের একটি প্রকল্পেও $1ও ছাড় দেয়নি। চীনের সকল প্রকল্পের কাজ বর্তমানে বন্ধ রয়েছে। বাংলাদেশের ভেতরে চায়নার যে সাবমেরিন ঘাঁটি নির্মাণের কাজ চলছিল সেটির কাজও কিন্তু বন্ধ করা হয়েছে। এছাড়াও অন্যান্য যে গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে, এখানে যে মিসাইল তৈরির কারখানার কাজ চলছিল সেটিও সম্পূর্ণভাবে বন্ধ। তারা বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে। অর্থনৈতিক সংকট কাটানোর জন্য চীন প্রায় $5 বিলিয়ন বাংলাদেশকে ঋণ হিসেবে দিতে চেয়েছিল, আর এটি ছিল সফট লোন, মানে এই লোনের সুদ অনেক কম হবে, এবং এটি বাংলাদেশ নিতে আগ্রহীও ছিল। তবে নতুন সরকার এসে সেটাকে বাতিল করে দিয়েছে। তারা চীন থেকে কোনো রকম ঋণ নেবে না, তারা চীনের কারেন্সিতে কোনো ঋণ নেবে না। ডলারের বিকল্প হিসেবে চীনা মুদ্রাকে বাজারে আসতে দিবে না আমেরিকা, যার জন্য বাংলাদেশের মাধ্যমে তারা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং এশিয়ান উন্নয়ন ব্যাংক এবং বিশ্ব ব্যাংকের মাধ্যমে আমাদের কম বৈঠক এবং দৌড়ঝাঁপ হয়নি। $7 বিলিয়ন তারা আমাদের দেবে এমন প্রতিশ্রুতি দিয়েছে। এই ডিসেম্বরের মধ্যেই এই টাকাটা পাওয়ার কথা ছিল, তবে দুঃখজনক হলেও সত্য, সেই আশ্বাস প্রশ্বাস এখন দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে। তারা ঋণ দেবে তো দূরের কথা, আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে আমরা চুক্তিও করতে পারিনি। $5 বিলিয়ন চীন আমাদের আর্থিক সংকট মোকাবেলা করার জন্য ঋণ দিতে চেয়েছিল। এটি ছিল নগদ অর্থের ঋণ, সেটা আমরা নিলাম না। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বকে আমরা খুশি করলাম, আর তারা কিন্তু শেষ পর্যন্ত আমাদের ঋণ দিল না। এরপর আমাদের কি করতে হলো? 22,500 কোটি টাকা মাত্র 3 মাসের মধ্যে আমাদের ছাপাতে হলো, আর এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের নিত্যপণ্যের দামের ওপরে। তবে এই ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই যে কেন আমরা চীনের কাছ থেকে এই $5 বিলিয়ন নিলাম না, অথচ IMF এর মতো কঠিন শর্তে ঋণদানকারী তাদের কাছে আমরা ঘুরে বেড়াচ্ছি। তাদের পা হাত পা ধরছে নতুন করে ঋণ দানের জন্য। দেখুন, আমরা মুখে বলছি ভারতের আগ্রাসন আমরা ঠেকিয়ে দিব, তাদের আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়াই করব, তবে বাস্তবতা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব এই ভারতের সাথে এক টেবিলে বসে বাংলাদেশকে কোণঠাসা করা এবং বাংলাদেশকে দখল করার প্ল্যান করে। সেই যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের কথাই আমরা চলছি। এই ডাবল স্ট্যান্ডার্ডের কাজ যারা করেন তারা যদি ডাক দেন, তাহলে রাজনৈতিক বুলি হওয়ার জন্য আমরা কেন তাদের ডাকে সাড়া দেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক পদক্ষেপে যাব, যেখানে সুনির্দিষ্ট বিষয়টা হচ্ছে যে চীন ব্যতীত আমাদের কোনো উপায় নেই। ভারতের আগ্রাসন মোকাবেলা করার জন্য চায়না আমাদের প্রধান ঘুঁটি। যারা নীতি নির্ধারকরা রয়েছে তারা কিন্তু এই জায়গায় ফোকাস করছে না। তাহলে আমরা কি করে চিন্তা করতে পারি যে ভারতের আগ্রাসন আমরা আমেরিকার মাধ্যমে মোকাবেলা করব? শুধুমাত্র মুখের কথায় কিন্তু চিড়া ভিজবে না। টকশোতে এসে বড় বড় কথা বললেই ভারতের আগ্রাসন থামানো যাবে না। এক্ষেত্রে নেপাল যেভাবে করেছে, ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে এমন কাজ করতে হবে। চীনের সাথে বড় বড় চুক্তিতে যেতে হবে। চীনকে বাংলাদেশে মাল্টি মেগা প্রকল্প দিতে হবে, যাতে চীন এই জায়গায় বিনিয়োগ করে বাংলাদেশকে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে দেখে এবং বাংলাদেশকে রক্ষা করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। এরকমটা করলেই বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে যাদের নেতৃত্বে ডাক দেওয়া হচ্ছে ভারতের আগ্রাসন ঠেকানোর জন্য তাদের সঙ্গে আমরা আছি। যেহেতু চীনের মতো দেশের ব্যাকআপ আছে, তো ভারতের আগ্রাসন মোকাবেলায় চীনের সাথে সম্পর্ক তৈরি করার বিকল্প নেই। তো কিভাবে ভারতের আগ্রাসন মোকাবেলা করা যায় এ বিষয়ে আপনার কি মতামত সেটি কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, নিজের দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।